হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। গল্প শুনতে এবং গল্প শোনাতে দুটোই ভাল লাগে, এবং সেই গল্প বা কাহিনী যদি আমাদের সত্য ঘটনার উপর হয় তাহলে যে বিষয়টি আমাদেরকে সাহায্য করে সেটি হলো ইতিহাস। ইতিহাসের পাতায় আমরা পুরনো দিনের গৌরবময় দিনের অধ্যায়গুলিকে আমরা দেখে থাকি এবং সেগুলো নিয়েই আমরা আবার আমাদের স্মৃতিচারণ করে থাকি। তো এক্ষেত্রে আজকে আমি পুরনো দিনের একটি টপিককে এখানে তুলে ধরব, কারণ এই পুরনো দিনের সাথে আজকের দিনের আমাদের এই টপিকসটির উপর একটি যোগসূত্র রয়েছে। বন্ধুরা, এই টপিকসটি এই জন্যই আমি গুরুত্বপূর্ণ এই টপিকসটিকে বলছি যে টপিকসটিতে আমরা ইতিহাসকে তো জানবই এবং তার সাথে এটি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য উপযোগী। কারণ ভারত আবার তার গোল্ডেন এরা বা স্বর্ণযুগে পা রাখতে চলেছে, এন্ট্রি নিতে চলেছে। প্রায় 827 বছর ধরে ধ্বংস হয়ে যাওয়া জিনিসটি আবার পুনর্নির্মাণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ, আমি কথা বলছি মর্যাদাপূর্ণ ঐতিহ্যবাহী নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে, যা ভারতের কাছে গৌরব ছিল, গৌরব আছে এবং গৌরবময় থাকবে। এই বিশ্ববিদ্যালয়ে ব্যাপ্তি খ্যাতি এতটাই ছিল যে এখানে দেশ বিদেশ থেকে বহু ছাত্ররা এখানে পড়াশোনা করতে আসতেন। তোমরা যখন আগে ইতিহাস পড়েছো বা জেনে থাকবে তোমরা যে এই বিশ্ববিদ্যালয় এতটাই বড় ছিল যে এখানে একসাথে 10,000 ছাত্র অধ্যয়ন করতেন এবং 1500 জন শিক্ষক, 1,500 শিক্ষক এখানে অধ্যাপনা করতেন, যেখানে বিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তিরা এখানে পড়াশোনা করতে আসতেন। আমি পরে তাদের নাম বলছি। তো বন্ধুরা, এই নালন্দা বিশ্ববিদ্যালয় এক সময় খুব বাজেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বাজেভাবে এই জন্যই বললাম যে বিশ্ববিদ্যালয়কে রীতিমতো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে 1202 খ্রিস্টাব্দ নাগাদ নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছিল একজন তুর্কি শাসকের হাতে, যে ভারতে আগ্রাসী মনোভাব নিয়ে ভারত দখলের চেষ্টা করছিল। সেই তুর্কি শাসকের নাম হলেন বখতিয়ার খিলজি। তো বন্ধুরা, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের আগে আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটু প্রতিষ্ঠার দিকে যাচ্ছি। গুপ্তযুগ ভারতের একটি স্বর্ণময় যুগ। গুপ্তযুগকে বলা হয় ভারতের স্বর্ণময় যুগ, এবং গুপ্তযুগ যখন সেই স্বর্ণময় অধ্যায়ে ছিল সেই সময় গুপ্ত শাসক কুমারগুপ্ত বিহারের তৎকালীন রাজগৃহ, বর্তমান রাজগীর নামক স্থানে এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিল। আমি আগেই বলেছি এখানে এর ব্যাপ্তি এতটাই ছিল যে এখানে 10,000 ছাত্র এবং 1,500 শিক্ষক এখানে অধ্যয়ন এবং অধ্যাপনা করতেন। তো বন্ধুরা, এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ব্যক্তিরা ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তিরা এখানে পড়াশোনা করতেন তাদের মধ্যে 3 জনের নাম আমি উল্লেখ করছি। একজন ছিলেন আর্যভট্ট, যিনি শূন্যের আবিষ্কর্তা, আরেকজন ছিলেন নাগার্জুন, এবং আরেকজন ছিলেন পর্যটক হিউয়েন সাং। তারা ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তি এবং তারা এই ওয়ার্ল্ড ফেমাস ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করতেন। এছাড়াও চীন, তিব্বত, মঙ্গোলিয়া ইত্যাদি স্থান থেকে বহু বিদ্যার্থীরা এখানে আসতো। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে এবং শুনলে এবং জানলে অবাক লাগে যে এত জ্ঞান, যে সমস্ত বাইরে থেকে বিদ্যার্থীরা এখানে আসতো পড়াশোনা করতে বা এখানে অ্যাডমিশন নিতে, তাদের সে অ্যাডমিশন টেস্ট বা এন্ট্রি টেস্ট, সেই টেস্টটা কোনো অধ্যাপকরা নিতেন না। সেই টেস্ট নিতেন বাইরে দাঁড়িয়ে থাকা গেটকিপার বা দারোয়ান, কারণ তিনি ছিলেন মাল্টিলিঙ্গুয়াল, বহু ভাষাবিদ। তার ভিতরে এতটাই ট্যালেন্ট ছিল যে তিনি সম্পূর্ণ টেস্ট নিতেন এবং তার কাছে টেস্ট দিয়ে যদি উত্তীর্ণ হতেন বিদ্যার্থীরা, তবে তারা নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এন্ট্রি নিতে পারতেন। কিন্তু বন্ধুরা, এই বিশ্ববিদ্যালয় এই রকম সমগ্র বিশ্বের কাছে মর্যাদাপূর্ণ প্রেস্টিজিয়াস এই বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়েছিলেন তুর্কি শাসক বখতিয়ার খিলজি। কারণ কি, কেন তিনি এটা করলেন? বন্ধুরা, জানা যায় যে উত্তর পশ্চিম ভারতে যখন আগ্রাসন চালাচ্ছিলেন তুর্কি শাসক বখতিয়ার খিলজি, একের পর এক জায়গা দখল করছিলেন, তার রাজ্যকে বিস্তার করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, তখন তিনি যখন দিল্লি আগ্রাসন করতে করতে যখন দিল্লিতে তিনি আসেন,
তখন তিনি একটি জটিল রোগে আক্রান্ত হন। এতটাই জটিল রোগে আক্রান্ত হন যে তার যারা হাকিম বৈদ্য যারা ছিলেন তাদের দ্বারা তাকে সুস্থ করে তোলা সম্ভব হচ্ছিল না। তখন তিনি খবর পান যে তাকে যদি এই জটিল রোগ থেকে যদি আরোগ্য পেতে হয়, জটিল রোগ থেকে যদি মুক্ত হতে হয়, তবে তাকে অবশ্যই নালন্দাতে গিয়ে নালন্দার অধ্যাপকদের কাছে চিকিৎসা করাতে হবে। সেই মোতাবেক তিনি নালন্দাতে গেলেন। নালন্দার অধ্যাপক, সেই সময় প্রধান অধ্যাপক ছিলেন বিখ্যাত শিলভদ্র মহাশয়। তার সাথে তিনি দেখা করলেন এবং তাকে সব কিছু বললেন এবং তার সামনে একটি শর্ত রাখলেন। বখতিয়ার খলজি অধ্যাপক শিলভদ্রের সামনে একটি শর্ত রাখলেন। কী ছিল সেই শর্ত? শর্ত অনুযায়ী তিনি এখানে চিকিৎসা করাবেন, কিন্তু তিনি কোনো ঔষধ খাবেন না, তাকে ঔষধ না খাইয়ে তাকে সুস্থ করতে হবে। এই ধরনের শর্ত তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ শিলভদ্র মহাশয়ের সামনে রাখলেন এবং শিলভদ্র মহাশয় তার এই শর্তে রাজিও হয়ে গেলেন এবং বখতিয়ার খলজিকে তিনি একটি পবিত্র কোরআন দিলেন পাঠ করতে এবং বললেন, আপনি ধীরে ধীরে সম্পূর্ণ কোরআন পাঠ করবেন বলে তিনি চলে গেলেন। বখতিয়ার খলজি সেই মোতাবেক কোরআন পাঠ করতে থাকলেন। পবিত্র কোরআন হাতে নিয়ে তিনি প্রতিদিন পাঠ করতেন। অবাক বিষয় হলো, কোরআনের পাতা যত শেষ হয়ে আসছিল তত তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছিলেন। যখন কোরআন পাঠ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল তখন তিনি সম্পূর্ণই সুস্থ হয়ে গেলেন। তিনি রীতিমতো অবাক হয়ে আচার্য মহাশয়ের সাথে দেখা করলেন, অধ্যাপক শিলভদ্র মহাশয়ের সাথে দেখা করলেন এবং বললেন যে এটা কি করে সম্ভব হলো? আমি কোরআন পাঠ শেষ করলাম এবং আমি সুস্থ হয়ে গেলাম। কোরআন তো আমি আগেও পাঠ করেছি, অনেকবার পাঠ করেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? তিনি জানতে চাইলেন। তখন অধ্যাপক আচার্য শিলভদ্র মহাশয় তাকে বললেন যে আমি আপনার কোরআনের প্রত্যেকটি পাতাতে যে আপনার শরীরের জন্য যে ঔষধ উপকারী সেই ওষুধের ফ্র্যাগনেন্স, সুগন্ধ আমি প্রতিটি পাতাতে লাগিয়ে দিয়েছিলাম। আপনি যখন কোরআনকে পাতা উল্টিয়ে উল্টিয়ে পড়ছিলেন তখন প্রত্যেকটি পাতা থেকে সেই উপকারী হার্বস এর ফ্র্যাগনেন্স আপনার নাক এবং মুখ দিয়ে আপনার শরীরের ভিতরে প্রবেশ করছিল। আপনি যখন ইনহেল করছিলেন কোরআন পাঠ করতে করতে তখন আপনার শরীরে প্রবেশ করছিল এবং এটি আপনার চিকিৎসা, এইভাবেই আপনি রোগমুক্ত হলেন। বখতিয়ার খলজি রীতিমতো অবাক হয়ে গেলেন, তিনি শক রীতিমতো, এবং তার সাথে তিনি আতঙ্কিত হলেন এই জন্যই যে জ্ঞান তার হাকিম বৈদ্যদের কাছে নেই, এত তার হাকিম বৈদ্য তাদের কাছে যে জ্ঞান নেই, সেই জ্ঞান আছে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই আচার্যর কাছে। তাতে তিনি শক হলেন, আতঙ্কিত হলেন। তিনি ঠিক করলেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে রাখা যাবে না, কারণ এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যাপ্তি এতটাই ছড়িয়ে পড়বে যে তার কারণ বখতিয়ার খিলজি চাননি যে নালন্দা বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে ইতিহাসের পাতায় স্থান পেয়ে যাক এবং তার খ্যাতি বা তার এই ব্যক্তি, তার আগ্রাসন মানুষ ভুলে যাক ইতিহাসের পাতা থেকে, তিনি সরে যাক এবং তার এত বৈদ্য, এত হাকিম, তাদের জ্ঞান ইতিহাসের পাতা থেকে মুছে যাক। এই কারণে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছিল, তাকে জ্বালিয়ে দিয়েছিল। তিনি শুধু নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংসই করেননি বা জ্বালাননি, তার সাথে তিনি সেখানকার অধ্যাপকদের তিনি হত্যা করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল নালন্দার ইতিহাস। এবং এ বিষয়ে আরেকটি কথা আমি বলে রাখি যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে আগুন বখতিয়ার খিলজি লাগিয়েছিলেন সেই আগুন স্থায়িত্ব হয়েছিল দীর্ঘ 3 মাস। 3 মাস ধরে সেখানে আগুন জ্বলছিল। তার কারণ এত পরিমাণে ম্যানুস্ক্রিপ্ট ছিল, এত পরিমাণে বই ছিল, পুঁথি ছিল, যেগুলোর কারণে আগুন এতটাই ব্যাপ্তি ঘটে, আগুন এতটাই প্রসার লাভ করে যে আগুন নিভতে 3 মাসের মতো সময় লেগেছিল। তো যাই হোক, এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে দীর্ঘদিন পরে তাকে তার গরিমায় ফিরিয়ে আনার চিন্তাভাবনা শুরু করেছিলেন 2006 খ্রিস্টাব্দে আমাদের ফরমার প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম আজাদ মহাশয়। তারপরে ধীরে ধীরে ক্যাবিনেট মিনিস্টার সুষমা স্বরাজ এবং আমাদের ফরমার প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, তাদেরও অবদান রয়েছে। এছাড়া বিহার স্টেট গভর্নমেন্ট, তারা ল্যান্ড সংক্রান্ত বিষয়ে যথেষ্ট অগ্রণী ভূমিকা নিয়েছেন। এরপরে ফাইনালি 2024-এর 19শে জুন অর্থাৎ গত মাসে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইনগরেশন হয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর হাত দিয়ে।
তো অবশেষে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়কে আবার ফিরে পেতে চলেছি। ভারত আবার তার স্বর্ণযুগে এন্ট্রি রাখতে চলেছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপিকস, নালন্দা বিশ্ববিদ্যালয়। আমার এই আলোচনা আজকে এখানেই শেষ হলো। পরবর্তী দিনে